মুভির শুরুতে আমরা একটা জেল দেখতে পাই। এটা দুনিয়ার সবচেয়ে সিকিউর একটা জেল, যেখানে হাজার হাজার কয়েদি আছে। কিন্তু আজ পর্যন্ত এই জেল থেকে কোনো কয়েদি পালাতে পারেনি, কারণ এখানকার সিকিউরিটি এতটাই করা যে পালানোর চেষ্টা করলে তার সাজা সরাসরি মৃত্যুদণ্ড। সিন কাট হতেই দেখা যায় অ্যান্ডি নামের একজন কয়েদি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, পেশায় একজন নামকরা ব্যাংকার। জাজ তাকে তার বউ আর তার প্রেমিকের মার্ডারের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু অ্যান্ডি বলে যে এই মার্ডারগুলো সে করেনি। অ্যান্ডির কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো প্রমাণও ছিল না। জেলে যখন অ্যান্ডি সহ আরো কিছু নতুন কয়েদিকে আনা হয়, তখন জেলের পুরনো কয়েদিরা নিজেদের মধ্যে বাজি ধরে যে আজ রাতে এই নতুন কয়েদিদের মধ্যে কে সবার আগে কাঁদবে। আর এই বাজির প্রাইস ছিল 1 প্যাকেট সিগারেট। পুরনো কয়েদিরা নতুন কয়েদিদের মধ্যে থেকে একজন একজন করে বেছে নেয়। তখন রেড নামের এক কয়েদি অ্যান্ডির উপর বাজি ধরে, কারণ তার মনে হয়েছিল অ্যান্ডি দেখতে খুব ইনোসেন্ট আর বেশ বড়লোক ঘরের ছেলে, যে জীবনে কোনো কষ্ট পায়নি। তাই রেডের মনে হয়েছিল অ্যান্ডি আজ রাতে সবার আগে কাঁদবে। এরপর সব কয়েদিদের লাইনে করে জেলের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং সবাইকে যার যার সেলে বন্দি করে দেওয়া হয়। রাতের বেলায় পুরনো কয়েদিরা নতুন কয়েদিদের বিরক্ত করতে শুরু করে, যাতে কেউ ভয় পেয়ে কেঁদে ফেলে। আর ঠিক সেটাই হয়। নতুন কয়েদিদের মধ্যে থেকে একজন হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে বারবার বলে যে সে কোনো অপরাধ করেনি এবং সে নির্দোষ। তখন সেখানে গার্ড চলে আসে এবং তাকে কাঁদতে নিষেধ করে। এক পর্যায়ে তখন গার্ডরা বিরক্ত হয়ে তাকে সেল থেকে বের করে এমন ভাবে মারতে শুরু করে, বেচারা কয়েদি সেখানেই মারা যায়। রেড বুঝতে পারে অ্যান্ডি আসলে অনেক স্ট্রং, কারণ এত ভয় দেখানোর পরও সে মুখ থেকে একটা আওয়াজও করেনি। পরের দিন সকালে যখন সবাই ব্রেকফাস্ট করছিল, রেড তার সাথীকে 1 প্যাকেট সিগারেট দেয়, কারণ সে বাজি হেরে গিয়েছিল। তখনই আমরা অ্যান্ডিকে দেখি যে একা চুপচাপ ব্রেকফাস্ট করছিল। তখন অ্যান্ডির দেখা হয় জেলের সবচেয়ে পুরনো কয়েদি ব্রুকসের সাথে। ব্রুকস এই জেলে প্রায় 50 বছর ধরে সাজা কাটছে। অ্যান্ডি খুব বুদ্ধি খাটিয়ে ব্রুকসের কাছ থেকে জেলের সব ছোট বড় নিয়ম আর কয়েদিদের ব্যাপারে জানার চেষ্টা করে। ব্রুকস তখন অ্যান্ডিকে জেলের সব সিক্রেট বলে দেয় আর অ্যান্ডিকে বলে যে তোমার যদি জেলের বাইরে থেকে কোনো কিছু আনানোর দরকার হয় তবে রেড নামের কয়েদির কাছে যেও। এই কথা শুনে অ্যান্ডি আর দেরি না করে সরাসরি রেডের কাছে চলে যায় এবং রেডকে বলে যে আমি শুনেছি তুমি বাইরে থেকে যে কোনো জিনিস ভেতরে আনতে পারো। তখন রেড বলে হ্যাঁ পারি, তবে এমন জিনিস হতে হবে যেটা এখান থেকে পালাতে বা কাউকে খুন করতে কাজে লাগবে না। তখন অ্যান্ডি রেডকে বলে তার একটা হাতুড়ি লাগবে। হাতুড়ির নাম শুনতেই রেড কিছুটা অবাক হয়। তোমার হাতুড়ি কেন লাগবে? তুমি কাউকে মারবে না তো? তখন অ্যান্ডি বলে না, আমি কাউকে মারবো না, এখানে আমার কোনো শত্রু নেই। এটা শুনে রেড বলে এখানে তোমার কোনো শত্রু হয়তো নেই, কিন্তু খুব তাড়াতাড়ি কিছু লোক তোমার শত্রু হতে চলেছে। সে 3 জন কয়েদির দিকে ইশারা করে অ্যান্ডিকে ওয়ার্নিং দেয় এদের নজর কিন্তু তোমার উপর আছে, তাই এদের থেকে সাবধানে থেকো। পরের দিন অ্যান্ডির কথা মতো রেড তার জন্য হাতুড়ি নিয়ে আসে। হাতুড়ি আনার পর সেটা দেখে রেড নিজেই হাসতে থাকে। রেড মনে মনে ভেবেছিল অ্যান্ডি হয়তো এই হাতুড়ি দিয়ে সুড়ঙ্গ করে জেল থেকে পালাবে, কিন্তু হাতুড়িটা দেখতে এতটাই ছোট ছিল যে সেটা দিয়ে সুড়ঙ্গ করতে গেলে 600 বছর লেগে যাবে। এরপর রেড ব্রুকসের মাধ্যমে অ্যান্ডির সেলে হাতুড়িটা পৌঁছে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অ্যান্ডি যখন লন্ড্রিতে কাজ করছিল, তখন সেই 3 জন লোক অ্যান্ডির সাথে জোর জবরদস্তি খারাপ কাজ করে। তাদের যখনই মন চাইতো তখনই অ্যান্ডিকে ধরতো, মারতো আর তার সাথে নোংরামি করত। কিন্তু অ্যান্ডি কখনো কাউকে কিচ্ছু বলতো না, শুধু নীরবে সব সহ্য করত। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। একদিন জেলের ছাদ মেরামতের জন্য অ্যান্ডি, রেড এবং তাদের কয়েকজন সঙ্গী কাজ করছিল। তখন সেখানে কিছু গার্ডস পাহারা দিচ্ছিল, আর এই গার্ডসদের প্রধানের নাম ছিল হ্যাডলি। হ্যাডলি স্বভাবগতভাবে খুব কড়া মেজাজের। সে সামান্য ভুল হলেই কয়েদিদের ধরে মারতে শুরু করে। সবাই যখন ছাদে কাজ করছিল তখন হ্যাডলি কিছুটা বিরক্ত হয়ে তার সাথী গার্ডদের বলছিল যে আমার ভাই কিছুদিন আগে মারা গেছে, যার অ্যাকাউন্টে $35,000 পড়ে আছে। এখন আমার ভাইয়ের আমি ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই, তাই সেই টাকার মালিক একমাত্র আমি। কিন্তু ঝামেলার বিষয় হলো আমি যখন এই $35,000 আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করব, তখন দেশের সরকার ট্যাক্স হিসেবে আমার থেকে সব টাকা কেটে নেবে। তখন অ্যান্ডি পাশ থেকে এই কথাগুলো শুনছিল। অ্যান্ডি যেহেতু একজন বড় ব্যাংকার ছিল, তাই সে ভালো করেই জানতো যে সরকারকে ট্যাক্স না দিয়ে কিভাবে এই টাকাটা তোলা সম্ভব। এরপর অ্যান্ডি কিছু না ভেবেই সরাসরি হ্যাডলির কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে আপনি কি আপনার বউকে বিশ্বাস করেন? একজন কয়েদি তার ব্যাপারে নাক গলাচ্ছে, তাই ইগোতে আঘাত লাগার কারণে হ্যাডলি অ্যান্ডিকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। তারপরও অ্যান্ডি সাহস করে তাকে বলে যে কোনো মানুষ তার স্ত্রীকে পুরো জীবনের $60,000 পর্যন্ত গিফট করতে পারে, আর এই টাকার উপর কোনো ট্যাক্স লাগে না। আপনি যদি বাইরে থেকে কোনো লয়ার বা উকিল রাখেন তবে সে আপনার থেকে অনেক টাকা চার্জ করবে, কিন্তু আমি এই কাজটা আপনার জন্য একদম ফ্রিতে করে দিতে পারি। তখন হ্যাডলি জিজ্ঞেস করে বদলে তোর কি চাই? এতে অ্যান্ডি হেসে বলে আমার কিছু চাই না, শুধু আপনার কাজ হয়ে গেলে আমার বন্ধুদের 1 বোতল করে বিয়ার খাইয়ে দেবেন। কিছুদিন পরেই দেখা যায় রেড, অ্যান্ডি আর তার সঙ্গীরা ছাদে বসে বিয়ার খাচ্ছে। সবচেয়ে অবাক
অবাক করা বিষয় ছিল গার্ডদের ক্যাপ্টেন হ্যাডলি নিজে তাদের বিয়ার সার্ভ করে খাওয়াচ্ছে, অর্থাৎ অ্যান্ডি হ্যাডলির কাজটা করে দিয়েছিল। কিন্তু অ্যান্ডি নিজে বিয়ার খায় না, সে এক কোনায় বসে সবাইকে বিয়ার খেতে দেখে আনন্দ পাচ্ছিল। এই ঘটনার পর থেকে রেড এবং তার সাথীরা অ্যান্ডিকে পছন্দ করতে শুরু করে, কারণ জেলে বসে বিয়ার খাওয়া অলমোস্ট একটা ইম্পসিবল ব্যাপার ছিল। কিন্তু অ্যান্ডির কারণে তাদের সেই আশা পূরণ হয়ে যায়। কিছুদিন পর কয়েদিদের বিনোদনের জন্য সিনেমা দেখানো হচ্ছিল, আর সবাই মিলে রিটা হেওয়ার্টের সিনেমা দেখছিল। তখন অ্যান্ডি রেডের কাছে এসে বলে, আমার রিটা হেওয়ার্টের একটা বড় পোস্টার লাগবে। অ্যান্ডি রেডের কাছে পোস্টারটা এই জন্যই চেয়েছিল কারণ পুরো জেলে একমাত্র রেডি ছিল যে বাইরে থেকে সবকিছু আনতে পারে। কিছুক্ষণ পর অ্যান্ডি বাইরে আসলে সেখানে ওই 3 জন লোক এসে হাজির হয় যারা অ্যান্ডির সাথে সবসময় খারাপ কাজ করত। ওরা অ্যান্ডিকে বলে, চল আমার সাথে। অ্যান্ডি সরাসরি মানা করে দেয়। অ্যান্ডি মানা করতেই তারা তাকে জোর জবরদস্তি ধরে ফেলে আর তার সাথে নোংরামি করার চেষ্টা করে। কিন্তু এবার অ্যান্ডি তাদের মোকাবেলা করে এবং একটা রিল তুলে তাদের মারতে শুরু করে। কিন্তু তারা 3 জন হওয়ায় অ্যান্ডি তাদের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে অ্যান্ডিকে তারা এমন ভাবে মারে যে তাকে 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। এই 3 জনের মধ্যে যে অ্যান্ডিকে বেশি মেরেছিল তাকে শাস্তি হিসেবে 1 সপ্তাহের জন্য কালকোটরিতে পাঠানো হয়। 1 সপ্তাহ পর সে যখন নিজের সেলে ফিরে আসে তখন সেখানে গার্ডদের অফিসার হ্যাডলি দাঁড়িয়েছিল, যার $35,000 ট্যাক্স বাঁচিয়ে দিয়েছিল অ্যান্ডি। আসলে হ্যাডলিকে কেউ একজন খবর দিয়েছিল যে এরা 3 জন মিলে অ্যান্ডিকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। এবার হ্যাডলি রাগের মাথায় লোকটাকে লাঠি দিয়ে এমন ভাবে মারছিল যে বেচারা সারা জীবনের জন্য প্যারালাইজ হয়ে যায়। 1 মাস পর অ্যান্ডি যখন হাসপাতাল থেকে সুস্থ হয়ে নিজের সেলে ফেরত আসে তখন সে দেখে তার সেলে রিটা হেওয়ার্টের সেই বড় পোস্টারটা রাখা ছিল। এই পোস্টারটা আসলে রেডের তরফ থেকে অ্যান্ডির জন্য একটা ওয়েলকাম গিফট ছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন জেলে ওয়ার্ডেন সিকিউরিটি গার্ডদের নিয়ে অ্যান্ডির সেলে আসে আর তার পুরো সেল তল্লাশি করে। সেল চেক করার সময় ওয়ার্ডেন দেওয়ালে থাকা রিটা হেওয়ার্টের সেই পোস্টারটা দেখে এবং অ্যান্ডিকে বলে, এমনিতে তো আমি সেলে কোনো পোস্টার অ্যালাউ করি না, কিন্তু তুমি এটা তোমার সেলে রাখতে পারো। আসলে তল্লাশি করাটা ছিল জাস্ট একটা বাহানা। হ্যাডলি ওয়ার্ডেনকে বলেছিল যে অ্যান্ডি কিভাবে তার $35,000 ট্যাক্সের হাত থেকে বাঁচিয়েছিল, তাই ওয়ার্ডেন নিজের স্বার্থের জন্য অ্যান্ডির সাথে দেখা করতে এসেছিল। অ্যান্ডির হাতে একটা বাইবেল ছিল, ওয়ার্ডেন সেটা নিজের হাতে নিয়ে বলে, মুক্তি এটার ভেতরেই আছে। পরের দিন ওয়ার্ডেন অ্যান্ডিকে নিজের অফিসে ডেকে বলে, কাল থেকে তুমি জেলের লাইব্রেরিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। পরের দিন থেকে সে লাইব্রেরিতে ব্রুকসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তখন হ্যাডলি অন্য এক জেলের অফিসারকে সেখানে নিয়ে আসে। আসলে অ্যান্ডির বুদ্ধিমত্তার কথা চারদিকে ছড়িয়ে পড়ায় সবাই তার কাছে নিজেদের সমস্যার সমাধান করার জন্য অ্যান্ডির কাছে চলে আসে। অফিসার অ্যান্ডিকে তার সমস্যার কথা জানালে অ্যান্ডি তার জন্য কাজ করে দেয়। যত সময় কাটতে থাকে অ্যান্ডির কাছে কাজের চাপও বাড়তে থাকে, যে কারণে অ্যান্ডির একজন অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল আর এই কাজে রেড তাকে সাহায্য করছিল। 2 বছরের মধ্যে অ্যান্ডি পুরো জেলের কয়েদিদের ট্যাক্স ফাইল ক্লিয়ার করে দেয়। এই ঘটনার পর পুরো জেলে অ্যান্ডির নামডাক হয়ে যায়। একদিন লাইব্রেরিতে ব্রুকস হুট করে একজন কয়েদির গলায় ছুরি চালিয়ে দেয় আর তাকে বিনা কারণে মেরে ফেলার হুমকি দেয়। আসলে সরকার তার সাজা মাফ করে দিয়েছে এবং তাকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু সে এই জেল থেকে যেতে চায় না। আজ এই জেলে তার পুরো 50 বছর কমপ্লিট হয়েছে আর তার মনে হয়েছিল যে সে যদি এখন কাউকে খুন করে দেয় তবে তার সাজার মেয়াদ বেড়ে যাবে আর তাকে এই জেলেই রেখে দেওয়া হবে। অ্যান্ডি অনেক বুঝিয়ে সুঝিয়ে ব্রুকসকে শান্ত করে। তখন ব্রুকস ওই কয়েদিকে ছেড়ে দেয়। এরপর না চাইতেও ব্রুকস যখন জেল থেকে ছাড়া পেয়ে বাইরে আসে তখন তার কাছে বাইরের দুনিয়াটা একদম আজব লাগছিল। এই 50 বছরে বাইরের দুনিয়ার স্পিড অনেক বেড়ে গিয়েছে। যেখানে আগে রাস্তায় একটা গাড়ি দেখা যেত এখন সেখানে 1000টা গাড়ি দেখা যায়। কিছুদিন পর সে একটা সুপারমার্কেটে কাজ শুরু করে, কিন্তু বাইরের এই দুনিয়ায় সে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। তার বারবার জেলের কথা মনে পড়ছিল। সে মাঝে মধ্যে ভাবতো যে আবার কোনো ক্রাইম বা অপরাধ করবে যাতে পুলিশ তাকে আবার শ্মশান জেলেই পাঠিয়ে দেয়। কিন্তু ব্রুকস এই বুড়ো বয়সে আর কোনো ক্রাইম করতে যাচ্ছিল না। শেষমেশ এই সুপার ফাস্ট দুনিয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে না পেরে ব্রুকস নিজের জীবন নিজেই শেষ করে দেয়। সবাই তখন খুব ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে জেলের ওয়ার্ডেন একটা নতুন প্রোগ্রাম চালু করে। এই প্রোগ্রামে জেলের কয়েদিদের বাইরে নিয়ে গিয়ে কাজ করানো হবে। কয়েদিরাও এই কাজে রাজি হয়ে যায় আর এই প্রজেক্টের উসিলায় ওয়ার্ডেন বড় বড় সব কন্ট্রাক্ট হাতে পাচ্ছিল, কারণ জেলের কয়েদিদের লেবার কস্ট ছিল খুবই সস্তা। এর ফলে বাইরের যে লোকাল কনস্ট্রাকশন লেবার টিমগুলো ছিল তারা কোথাও কাজ পাচ্ছিল না, কারণ ওয়ার্ডেন তাদের চেয়ে অর্ধেক দামে নিজের কয়েদিদের দিয়ে কাজ করিয়ে দিচ্ছিল। এভাবে ফ্রিতে কয়েদিদের খাটিয়ে ওয়ার্ডেন লাখ লাখ টাকা কামাতে শুরু করে আর তার এই ইনকামটা ছিল ব্ল্যাক মানি। কিন্তু অ্যান্ডি যেহেতু একজন জিনিয়াস ব্যাংকার ছিল, সে ওয়ার্ডেনের এই সমস্ত ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে বদলে দেয়। একদিন রেড অ্যান্ডির কাছে এই পুরো চক্রটা জানতে চেয়েছিল। তখন অ্যান্ডি বলে, এই টাকাগুলো এমন একটা লোকের নামে জমা করা হয় যে এই দুনিয়াতেই নেই। অ্যান্ডি একটা ফেক আইডেন্টিটি বানিয়ে তার অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করে দেয়, যাতে কালকে যদি পুলিশ জানতেও পারে তবে পুলিশ এমন এক লোককে খুঁজবে যে এই দুনিয়াতে কোনোদিন জন্মই নেয়নি। কিছুদিন পর জেলে একটা নতুন কয়েদির এন্ট্রি হয় যার নাম টমি। টমি বেশ ইয়াং একটা ছেলে যে এই অল্প বয়সেই অনেকবার জেল খেটেছে। সে খুব ফ্রেন্ডলি একটা ছেলে, তাই খুব তাড়াতাড়ি জেলের
বাকি কয়েদিদের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। একদিন ডাইনিং টেবিলে বসে টমি সবাইকে বলছিল, আমি গত কয়েক বছর ধরে চুরি চামারি করছি, আমি এ পর্যন্ত অনেক জেলে ঘুরে এসেছি, আর এবারও চুরির অপরাধে এই জেলে এসেছি। টমির কথা শুনে অ্যান্ডি তাকে বলে, তুমি যেহেতু চুরি করার পর বারবার ধরা পড়ে যাও, তার মানে দাঁড়ায় যে এই কাজটা তোমার জন্য একদমই নয়। টমির কাছে অ্যান্ডির এই কথাটা একদম ঠিক মনে হয়েছিল। এরপর টমি রেডের কাছ থেকে অ্যান্ডির ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। টমি রেডকে বলে, অ্যান্ডি তো বেশ ইন্টেলিজেন্ট আর ভদ্র একটা লোক, সে কিভাবে জেলে আসলো। রেড তখন তাকে জানায় যে অ্যান্ডি অনেক বড় একটা ব্যাংকার ছিল, কিন্তু সে তার বউ আর তার প্রেমিককে মার্ডার করেছিল, যে কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এই কথা শুনে টমি গভীর চিন্তা পড়ে যায়, যেন তার পুরনো কোনো কথা মনে পড়ে গেছে। এরপর সে অ্যান্ডিকে ডেকে পাঠায়। টমি তাদের দুজনকে একটা ঘটনার কথা শেয়ার করে। আজ থেকে 4 বছর আগে আমি অন্য একটা জেলে ছিলাম, সেখানে আমার এক কয়েদির সাথে দেখা হয়েছিল। এই কয়েদি আমাকে বলেছিল যে এক রাতে সে একটা বাড়িতে চুরি করতে গিয়েছিল। চুরির সময় ওই বাড়ির মালিক জেগে যায়, তখন সে ওই বাড়ির মালিক আর তার বউকে খুন করে ফেলে। পরে সে জানতে পারে যে ওরা আসলে স্বামী স্ত্রী ছিল না, বরং লাভার ছিল, আর ওই মেয়েটা ছিল শহরের এক মস্ত বড় ব্যাংকারের বউ। এই কথা শোনার পর অ্যান্ডি আর এক মুহূর্ত দেরি না করে সোজা ওয়ার্ডেনের কাছে যায় আর তাকে এই সব কথা খুলে বলে। ওয়ার্ডেন বলে, এরকম 2-4টা গল্প আমি রোজ শুনি। অ্যান্ডি তখন ওয়ার্ডেনকে কথা দেয়, আমি যদি এখান থেকে চলেও যাই তাও আপনার কোনো সিক্রেট কাউকে বলবো না। কিন্তু ওয়ার্ডেন অ্যান্ডির কোনো কথাই শুনতে চাইছিল না। এটা দেখে ওয়ার্ডেনের ওপর অ্যান্ডির মারাত্মক রাগ হয়। তখনই ওয়ার্ডেন রেগে গিয়ে অ্যান্ডিকে 1 মাসের জন্য কালকোঠরিতে বন্দী করে দেয়। এরপর ঘটনার সত্যতা জানার জন্য সে সরাসরি টমির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি অ্যান্ডিকে যা যা বলেছো সেগুলো কি সত্যি? টমি বলে, হ্যাঁ একদম সত্যি। তোমাকে যদি কোর্টে ডাকা হয় তবে তুমি কোর্টে গিয়ে এই কথার সাক্ষী দিতে পারবে? টমি বলে, হ্যাঁ আমি একদম রেডি। এই কথা শোনা মাত্রই ওয়ার্ডেন ওপরে দাঁড়িয়ে থাকা গার্ডকে ইশারা করে আর এই গার্ড টমিকে গুলি করে ঝাঁচড়া করে দেয়। এরপর ওয়ার্ডেন কালকোঠরিতে অ্যান্ডির কাছে গিয়ে নাটক করে বলে, টমি জেল থেকে পালানোর চেষ্টা করছিল, তাই গার্ডরা তাকে গুলি করে মেরে ফেলেছে। কিন্তু অ্যান্ডি খুব ভালো করে বুঝে যায় যে টমিকে আসলে কেন মারা হয়েছিল। অ্যান্ডি ওয়ার্ডেনকে হুমকি দিয়ে বলে, আজকের পর থেকে আমি তোমার কোনো কাজ করব না। ওয়ার্ডেন বলে, আমার কাজ তোমাকেই করতে হবে অ্যান্ডি, নয়তো এই জেলটাকে আমি তোমার জন্য নরক বানিয়ে ছাড়বো। আর যাওয়ার সময় ওয়ার্ডেন সিকিউরিটি গার্ড হ্যাডলিকে অর্ডার দেয় যে যাতে অ্যান্ডিকে আরো 1 মাসের জন্য কালকোঠরিতে বন্দী করে রাখে। টানা 2 মাস কালকোঠরিতে থাকার পর অ্যান্ডি যখন বাইরে আসে তখন রেড তার কাছে আসে। অ্যান্ডি রেডকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় রেড, তুমি কি কোনোদিন এই জেল থেকে বাইরে বেরোতে পারবে? রেড তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ পারবো, কিন্তু ততদিনে আমি বুড়ো হয়ে যাব আর আমার মাথাও কাজ করা বন্ধ করে দেবে। অ্যান্ডি তখন বলে, আমি এখান থেকে বের হয়ে সোজা মেক্সিকোতে চলে যাব। মেক্সিকোর সমুদ্রের পাড়ে একটা সুন্দর জায়গা আছে, লোকে বলে মানুষ সেখানে গেলে নিজের অতীতকে ভুলে পুরোপুরি হারিয়ে যেতে পারে। আমি সেখানে গিয়ে নিজের একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলবো। সেখানে আমার একজন সহকারীর দরকার হবে যে আমার জন্য বাইরে থেকে সব দরকারি জিনিসপত্র এনে দেবে। আসলে এই অদ্ভুত কথাগুলো অ্যান্ডি রেডের দিকে ইশারা করেই বলছিল। রেড এটা শুনে অ্যান্ডিকে বোঝায়, আশা খুব খারাপ একটা জিনিস, অবাস্তব স্বপ্ন দেখা বাদ দিয়ে বাস্তব দুনিয়া ফিরে এসো। মেক্সিকো এখান থেকে অনেক দূরে। অ্যান্ডি রেডের হাত ধরে বলে, আমাকে একটা কথা দাও রেড, যদি তুমি কোনোদিন এখান থেকে ছাড়া পাও তবে আমার একটা কাজ করে দেবে। রেড বলে, হ্যাঁ অবশ্যই করব, বলো কি করতে হবে। তখন অ্যান্ডি রেডকে একটা অ্যাড্রেস দিয়ে বলে, যখনই তুমি এখান থেকে মুক্তি পাবে তখন এই জায়গায় যেও, সেখানে একটা বড় মাঠের মাঝখানে সুন্দর একটা গাছ আছে, ওই গাছের নিচেই আমি আমার বউকে প্রথম প্রপোজ করেছিলাম। আর ওই গাছের নিচে একটা পাথরের দেওয়ালের ভেতর তুমি একটা কালো রঙের পাথর দেখতে পাবে। সেই পাথরের নিচে আমি একটা বক্স লুকিয়ে রেখেছি। তুমি জেল থেকে বের হওয়ার পর ওখানে গিয়ে ওই পাথরের নিচে বক্সটা খুলে দেখবে যে ওটার ভেতরে কি আছে। এই বলে অ্যান্ডি সেখান থেকে চলে যায় আর সরাসরি ওয়ার্ডেনের অফিসে চলে যায়। সে ওয়ার্ডেনের সব কাজ শেষ করে তার সমস্ত পার্সোনাল ডকুমেন্ট একটা স্পেশাল লকারে লক করে রেখে দেয়। ডকুমেন্টগুলো রাখার পর ওয়ার্ডেন তার নিজের স্যুট আর জুতো দিয়ে বলে, আমার এই জামা কাপড়গুলো ভালো করে ইস্ত্রি করে দিও আর জুতো জোড়াকে পলিশ করে দিও যেন একদম আয়নার মতো চকচকে দেখায়। অন্যদিকে রেড সারা রাত খুব টেনশন করছিল। সে মনে মনে এতটাই ভয় পাচ্ছিল যে এক রাত তার কাছে 1 বছরের মতো মনে হচ্ছিল, কারণ রেডের কাছে মনে হচ্ছিল অ্যান্ডি হয়তো নিজেকে শেষ করে দেবে। তারপর সকাল হতেই সবার সেলের দরজা খুলে দেওয়া হয় আর কয়েদিরা একে একে বাইরে চলে আসে। গত 20 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো কয়েদি সকাল হওয়ার পরও নিজের সেল থেকে বের হয়নি। তখন রেডের নজরও অ্যান্ডির সেলের দিকে যায়। রেড ধারণা করছিল অ্যান্ডি হয়তো নিজেকে শেষ করে দিয়েছে। তখনই জেলের একজন গার্ড রেগে গিয়ে অ্যান্ডির সেল চেক করে, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে ওয়ার্ডেনকে দেখা যায় সে ডিউটিতে যাওয়ার জন্য জুতো বের করছিল, কিন্তু বক্সটা খুলতেই দেখে সেখানে তার দামি বুট জুতো নেই, বরং অ্যান্ডির পায়ের সেই পুরনো ছেঁড়া জুতো জোড়া পড়ে আছে। আর ঠিক তখনই পুরো জেলে সাইরেন বাজতে শুরু করে। আর এই সাইরেন বাজার মানে হলো কোনো কয়েদি জেল থেকে পালিয়েছে। ওয়ার্ডেন তাড়াহুড়ো করে অ্যান্ডির সেলে ছুটে যায় আর সেখানে গিয়ে সে দেখে অ্যান্ডি সেখানে নেই। এরপর সে সিকিউরিটি গার্ডকে বলে রেডকে ধরে আনার জন্য। এখানে রেডকে ডেকে আনা হয়। ওয়ার্ডেন রেডের কাছে অ্যান্ডির সন্ধান জানতে চায়, কিন্তু সে বলে সে
সে কিছুই জানে না। এই কথা শুনে ওয়ার্ডেন রেগে গিয়ে বলে, অ্যান্ডি কি কোনো ভূত ছিল যে রাতারাতি এখান থেকে গায়েব হয়ে গেল? রাগের মাথায় ওয়ার্ডেন সেলে পড়ে থাকা অ্যান্ডির ছোট ছোট পাথরগুলো তুলে রেড আর গার্ডদের দিকে ছুঁড়ে মারে। হঠাৎ একটা পাথর ছুটতেই সেই পাথর দেয়ালের সেই পোস্টারের উপর গিয়ে পড়ে, কিন্তু অবাক করা বিষয় হলো সেই পাথর নিচে না পড়ে দেওয়ালে ঝুলানোর পোস্টার ভেদ করে বাইরে চলে যায়। ওয়ার্ডেন সেই পোস্টারের কাছে যেতেই দেখে দেয়ালের ওপাশে একটা বড় সুড়ঙ্গ। এটা দেখার পর সবার চোখ কপালে উঠে যায়, কারণ এই জেলের দেয়ালগুলো ছিল মারাত্মক মজবুত। কোনো মেশিন ছাড়া এই দেয়ালের সুড়ঙ্গ বানানো অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার ছিল, কিন্তু অ্যান্ডি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। এরপর সব গার্ডরা জেলের পেছনের দিকে ছুটে যায়, যেখান দিয়ে অ্যান্ডি সুড়ঙ্গ পার হয়ে বাইরে বের হয়েছিল। সেখানে গিয়ে তারা অ্যান্ডির জেলের পুরনো কাপড় আর সেই ছোট্ট হাতুড়িটা খুঁজে পায়, যেটা আজ থেকে 20 বছর আগে অ্যান্ডি রেডের কাছ থেকে আনিয়েছিল। এটা ঠিক সেই হাতুড়িটা যা দেখে রেড একদিন হেসেছিল, আর এই হাতুড়ি দিয়েই অ্যান্ডি গত 20 বছর ধরে একটু একটু করে নিজের সেলের দেওয়ালে সুড়ঙ্গ খুঁড়ে যাচ্ছিল। দেওয়াল খুঁড়ে যেটুকু বালু মাটি বের হতো অ্যান্ডি সেইটুকুই পকেটে ভরে রাখতো, আর যখন কয়েদিদের মাঠে নিয়ে যাওয়া হতো তখন অ্যান্ডি সুযোগ বুঝে পায়ের ফাঁক দিয়ে সেই মাটি মাঠে ছেড়ে দিত। আসলে অ্যান্ডি শেষবার যখন ওয়ার্ডেনের অফিসে কাজ করতে গিয়েছিল তখনই সে খুব চতুরতার সাথে ওয়ার্ডেনের সব ব্ল্যাক মানির আসল ডকুমেন্ট নিজের কাছে লুকিয়ে ফেলেছিল, আর নিজের হাতের বাইবেলটা দিয়ে ফাইলগুলো সোয়া করে ওয়ার্ডেনের লকারে রেখে দিয়েছিল। অ্যান্ডি ওয়ার্ডেনের সামনে এমন ভাব করছিল যেন সে বাইবেল নয় বরং তার আসল ফাইলগুলোই লকারে রাখছিল। পাশাপাশি ওয়ার্ডেন ইস্ত্রি করার জন্য যে দামি স্যুটটা অ্যান্ডিকে দিয়েছিল, অ্যান্ডি চালাকি করে প্রথমে ওয়ার্ডেনের ওই স্যুটটা পরে নেয়, আর তার উপর নিজের পুরনো পোশাক, এমনকি ওয়ার্ডেন যে জুতো জোড়া আয়নার মতো চকচক করতে দিয়েছিল অ্যান্ডি সেটাও পায়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে নিজের সেলে চলে আসে। রাতে জেলের সব লাইট যখন অফ হয়ে যায় অ্যান্ডি নিজের তৈরি ওই সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসে। সুড়ঙ্গ পার হওয়ার পর সে একটা পাথরের সাহায্যে জেলের মেইন ড্রেনের একটা বড় নোংরা পাইপ ভেঙে ফেলে। এরপর সেই নোংরা পচা আর মলমূত্রে ভরা চিকন পাইপের ভেতরে হামাগুড়ি দিয়ে সে এই শ্মশান জেল থেকে বেরিয়ে আসে, যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। অ্যান্ডি যে নোংরা পাইপটা দিয়ে বের হয়েছিল সেটা প্রায় 2 কিলোমিটার লম্বা ছিল। পরের দিন সকালে অ্যান্ডি ওয়ার্ডেনের সেই স্যুট আর জুতো পরে একদম জেন্টলম্যানের মতো সেই ব্যাংকে গিয়ে হাজির হয়, যেখানে ওয়ার্ডেনের সব কালো টাকা রাখা ছিল। আগেও একবার বলেছিলাম যে এই টাকাগুলো এমন এক কাল্পনিক লোকের নামে রাখা হয়েছিল যে লোকটা এই দুনিয়াতেই নেই, আর এই পুরো ডকুমেন্টের খেলাটা অ্যান্ডি নিজেই সেট করেছিল। ব্যাংকের খাতায় ওই ফেক মালিকের যে সিগনেচার লাগতো অ্যান্ডি এতদিন ধরে জেলে বসেই সেই সিগনেচার করে দিত। তাই ব্যাংকে গিয়ে ওই ফেক আইডেন্টিটির সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখিয়ে অ্যান্ডি খুব সহজেই সব টাকা একসঙ্গে তুলে নেয়। অ্যান্ডি একবারে মোট $3,70,000 উইথড্র করেছিল, আর এর থেকে পরিষ্কার হয়ে যায় যে অ্যান্ডি যেদিন থেকে এই জেলে পা রেখেছিল সেদিন থেকেই সে এই মাস্টার প্ল্যান করেছিল। ওয়ার্ডেন অ্যান্ডির সাথে জেলে খুব অন্যায় করেছিল, এমনকি সে বেচারা টমিকেও খুন করেছিল। তাই অ্যান্ডি যাওয়ার আগে ওয়ার্ডেনের সব কালো টাকা আর খুনের প্রমাণ মিডিয়ার কাছে পাঠিয়ে দিয়েছিল। অন্যদিকে ওয়ার্ডেন যখন নিজের গোপন লকার খোলে তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ লকারে কোনো ফাইল ছিল না, তার জায়গায় রাখা ছিল অ্যান্ডির সেই বাইবেলটা। বাইবেলের প্রথম পাতায় অ্যান্ডি লিখে রেখেছিল, তুমি একদম ঠিক কথাই বলেছিলে ওয়ার্ডেন, মুক্তি আসলে এটার ভেতরেই আছে। আর ওয়ার্ডেন যখন বাইবেলের পাতাগুলো উল্টাচ্ছিল সে দেখে ভেতরের পাতাগুলো একটা হাতুড়ির শেপে কাটা ছিল। আসলে অ্যান্ডি বাইবেলের ভেতরের পাতাগুলো হাতুড়ির মাপে কেটে একটা খাপ বানিয়েছিল, যার ভেতরে সে ওই হাতুড়িটা লুকিয়ে রাখতো। আর আজ থেকে 20 বছর আগে ওয়ার্ডেন যখন প্রথমবার অ্যান্ডির সেলে এসে তল্লাশি করেছিল এবং অ্যান্ডির হাত থেকে বাইবেলটা নিয়ে আবার তাকে ফেরত দিয়েছিল, তখনই কিন্তু এই হাতুড়িটা ওই বাইবেলের ভেতরেই লুকানো ছিল। এটা দেখে ওয়ার্ডেন একটা মারাত্মক শক খায়। অন্যদিকে ওয়ার্ডেনের সব কুকুরটি আর কালো টাকার খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। তাই জেলের বাইরে রিপোর্টার আর পুলিশের গাড়ি এসে হাজির হয়, কিন্তু পুলিশ তাকে হাতকড়া পরানোর আগেই ওয়ার্ডেন লোকলজ্জা আর সাজার ভয়ে নিজেই নিজের জীবন শেষ করে দেয়। অ্যান্ডির বেস্ট ফ্রেন্ড রেডের সাজাও মাফ হয়ে যায় আর তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। সে আর দেরি না করে অ্যান্ডির বলা ওই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। সে খুঁজতে খুঁজতে সেই বড় গাছের কাছে গিয়ে পৌঁছায়। রেড সেই কালো রঙের পাথরটা খুঁজে বের করে এবং ওটা সরাতেই নিচে একটা স্টিলের বক্স পায়। সেই বক্সের ভেতর ছিল বেশ কিছু ডলার আর একটা চিঠি। চিঠিটা ছিল অ্যান্ডির লেখা। সেখানে লেখা ছিল অ্যান্ডি মেক্সিকোর সেই সমুদ্রের পারে রেডের জন্য অপেক্ষা করছে, যার কথা সে জেলে বসে রেডকে বলেছিল। চিঠির শেষে অ্যান্ডি লিখেছিল, আশা খুব চমৎকার একটা জিনিস রেড, ভালো কিছু আশা করলে তার ফল অবশ্যই ভালো হয়। চিঠিটা পড়ার পর রেডের চোখে আনন্দের জল চলে আসে। সে সব ছেড়ে ছুড়ে সোজা সেই মেক্সিকোর সমুদ্রের সৈকতে গিয়ে হাজির হয়। আর সেখানে গিয়ে সে দেখে নীল সমুদ্রের পারে অ্যান্ডি একটা নৌকার উপর দাঁড়িয়ে হাসি মুখে নিজের নৌকা ঠিক করছে। সেখানে যাওয়ার পর রেড দেখে এই জায়গাটা, এই পরিবেশটা সবকিছু অ্যান্ডির সেই স্বপ্নের মতোই ছিল।
ছিল, যা সে জেলে বসে রেডের সাথে শেয়ার করছিল। আর রেড বলেছিল যে আশা রাখা ভালো জিনিস নয়। এরপর এই দুই বন্ধু একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, আর তাদের এই পুনর্মিলনের সাথেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটি। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সেই সাথে কমেন্ট করে জানিও পরের ভিডিওতে কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন চাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।